নমস্কার, আপনাদের সকলকে জানাই কবিকক্ষ পরিবারে স্বাগতম। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি শুকতারার 101 ভূতের গল্প বইটি থেকে। গল্প পাঠে অভিজিৎ, গল্পের সূত্রধার আমি আর্য। তাহলে চলুন সাহিত্য রসে কিছুটা ডুব দেওয়া হোক। ষষ্ঠীচরণ কদিন দিদির বাড়ি বেড়াতে এসেছিল। বহু আদর যত্ন করে দিদি তাকে খাইয়েছে। আরও দুদিন থাকতে বলল, কিন্তু ষষ্ঠীচরণের আর থাকার সময় নেই। কেননা আজ বাদে কাল তার গায়ের ছেলেদের সঙ্গে পাশের গায়ের ছেলেদের ফুটবল ম্যাচ আছে। গতবার ষষ্ঠীচরণরা হেরেছিল, এবার জিতবে বলে শপথ করে বসে আছে। অতএব দিদির বাড়ি আর থাকা তার চলে না। আজই 5 ক্রোশ পথ হেঁটে বাড়ি ফিরে বিশ্রাম নিয়ে কাল ম্যাচ খেলতে হবে। তাকে না হলে তাদের টিম দুর্বল মনে করবে। অগত্যা দিদি ভাইয়ের কোচরে এক রাস মুড়ি ঢেলে দিলেন, আর দিলেন খান চারেক অমৃতি আর জিলিপি, দিদির গায়ে বিখ্যাত জিনিস। পথ হাঁটতে হাঁটতে ভাইকে খেতে হবে তো। দাদাবাবু এলাম, দিদি এলাম রে। দিদি দাদাবাবুর পায়ের ধুলো মাথায় নিয়ে ষষ্ঠীচরণ সাতসকালেই রওনা হলো। 5 ক্রোশ পথ যেতে আর কতক্ষণ? সরকারি সড়ক দিয়ে বেশ খানিকটা গিয়ে তারপরে মেঠো রাস্তা। গায়ের 5 ক্রোশ পথ আর যেন ফুরোয় না। বাড়ি ফেরার তাগাদায় কোচরের মুড়ি আর জিলিপির কথা ষষ্ঠীচরণ প্রায় ভুলেই বসেছিল। মেঠো পথে নেমে বেশ খানিক দূরে এসে সামনের একটা জলা, আর তার ধারেই একটা ছায়াঘন গাছ দেখে ষষ্ঠীচরণের হঠাৎ মুড়ি আর জিলিপির কথা মনে পড়ে গেল। আর ক্রোশখানে খাটলেই তাদের গা। খিদেটাও বেশ পেয়েছে। অতএব ষষ্ঠীচরণ জলার ধারে এসে হাতে মুখে একটু জল দিয়ে গাছতলায় গিয়ে বসল। তারপর কোচর থেকে মুড়ি নিয়ে জিলিপির সঙ্গে খেতে শুরু করলো। ঠিক এমন সময় তার সামনেই জলার উপর বেশ খানিকটা বুচকুড়ি কেটে উঠল। নিশ্চয়ই মাছ হবে। ষষ্ঠীচরণ উঠে দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করল, কিন্তু এখনও ফুট কেটেই চলেছে। অতএব ষষ্ঠীচরণ মাছকে খাওয়াবার জন্য 2-4 মুঠো মুড়ি সেখানে ফেলে দিল। অন্যমনস্ক থাকায় খানিকটা জিলিপির টুকরাও গিয়ে পড়ল সেই মুড়ির সঙ্গে। ষষ্ঠীচরণ অবাক হয়ে দেখল জিলিপির সঙ্গে মুড়িগুলো টুপটাপ জলের উপর ডুবে গেল। মুড়ি তো ভাসে, তা ডুবলো কেন? আর মাছ হলে তো টুপটাপ করে খেয়েই নেবে, অন্তত মাছের নাকটাও তো দেখা যাবে। এমন সময় সেইখানে ফুট কাটছিল, ঠিক সেখান থেকেই এক প্রকাণ্ড চুল সমেত মাথা ভুস করে ভেসে উঠল। এই মরেছে। ষষ্ঠীচরণ পালাতে গিয়েও পালাতে পারল না। মাথাটা তখন গলা পর্যন্ত উঠে পড়েছে। কি বিটকুটে গোফালা মুখটা! খ্যাক খ্যাক করে হেসে উঠে বলল, তোর জিলিপি খুব ভালো রে, দে আর একখান ফেলে দে। তখনও 2খানা গোটা জিলিপি ছিল। ষষ্ঠীচরণের খাওয়া তখন মাথায় উঠে গেছে। সে তখন টপ টপ করে 2খানা জিলিপি ছুঁড়ে দিল। মুখ বাড়িয়েই ধরে নিল সেই জিলিপি দুটো, আর চিবিয়ে খেয়ে বলল, খুব ভালো, তুইও খুব ভালো ছেলে রে, শুধু হাতে যাসনি, এই নে। এই কথা বলেই কপাং করে আর একটা সের আড়াই মাছ একেবারে ষষ্ঠীচরণের সামনে ফেলে দিল, আর বলল, নিয়ে যা, মাছের দরকার হলে আবার আসিস, কিন্তু জিলিপি আনতে ভুলিসনি। এই কথা বলেই ভুস করে ডুব দিল সেই মাথাটা। মাছটা তখনও লাফাচ্ছে।
তাকে বাগিয়ে ধরে কাপড়ে বেঁধে ষষ্ঠীচরণ একেবারে নিজের গায়ের দিকে ছুট দিল। মা মাছ দেখে বললেন, দিদি পাঠিয়েছে বুঝি? তা এখনো মাছটা নড়ছে যে রে। ষষ্ঠীচরণ কোনো কথাই জানালো না। কোথা থেকে মাছ পেয়েছে জানালে মা কি আর এমন সর্ষে মাছ আর রাঁধতেন? বেশ মিষ্টি মাছ, মাছ ভাজা, মাছের ঝোল, বেশ তৃপ্তি করেই খেলো সকলে। ভাগ্যের জোরে এবার ষষ্ঠীচরণের গায়ের ছেলেরা ফুটবল ম্যাচ জিতে গেল। এদিকে গায়ে হারুবাবুর মেয়ের বিয়ে। গত বছর এক মেয়ের বিয়ে দিতে গিয়ে পুকুরের মাছ প্রায় নিঃশেষ করে ফেলেছে। মাছের জন্য মহাভাবনা, কম করে 2 মণ মাছ চাই। এ গায়ে আর তেমন পুকুর নেই, ভিন গা থেকে মাছের ব্যবস্থা করতে হবে। খবর শুনে ষষ্ঠীচরণ সেখানে গিয়ে হাজির। কোনো ভয় নেই জেঠু, 2 মণ মাছ আমি এনে দেবো। আপনি আমায় গোটা 10 টাকা আর আপনাদের গরুর গাড়িটা মাছ আনতে দেবেন। সঙ্গে কিন্তু কেউ যেতে পারবে না। হারুবাবু কেমন সন্দেহের চোখে দেখলেন। 10 টাকায় 2 মণ মাছ? কিন্তু শেষ পর্যন্ত ষষ্ঠীচরণের কথায় তিনি রাজি হয়ে গেলেন। ছেলেরা যখন বলছে দেখাই যাক, কিন্তু মাছটা বিয়ের আগের দিনই আনতে হবে। কড়া করে তিনি ভাজিয়ে রাখবেন। ঠান্ডার দিন তো, পচার কোনো ভয় নেই। যদি ছেলেটা একান্তরেই না পারে, হাতে একটা দিন তিনি সময় পাবেন। ষষ্ঠীচরণ বিয়ের 2 দিন আগে 10 টাকা দিয়ে বেশ ভালো আমৃতির জিলিপি কিনে নিয়ে লুকিয়ে রাখল। তারপর বিয়ের একদিন আগেই ভোর ভোর জলার ধারে এসে হাজির হয়ে টুপটাপ করে জিলিপি ফেলতে লাগলো। একটু পরেই আবার ভুস করে সেই মাথাটা ভেসে উঠল। ষষ্ঠীচরণ বলল, জেঠুর মেয়ের বিয়ে, 2 মণ মাছ চাই। 2 মণ? তাহলে তো আর জলায় মাছ থাকবে না রে। তা তোকে দিচ্ছি, নিয়ে যা, কিন্তু 2 দিন বাদে কিন্তু চারা মাছ ছেড়ে দিয়ে যাস। আমি তাড়িয়ে তাড়িয়ে ঠিক বড় করে দেব। কি রাজি তো? ষষ্ঠীচরণ আর কি করে, মাছ দেখিয়ে হারু জেঠুর কাছ থেকে আরও 20 টাকা আদায় করতে হবে। তারপর টপাটপ মাছ পড়তে লাগলো জলার ধারের মাঠের ওপর। ষষ্ঠীচরণ মাছ ভরার জন্য বেশ তৈরি করেই এনেছিল গাড়িটাকে। সেও টপাটপ গাড়ির ভিতরে মাছ তুলতে লাগলো। 2 মণের জায়গায় বোধহয় 4 মণই হবে। ষষ্ঠীচরণ চেঁচিয়ে উঠল, আর না, গাড়িতে আর জায়গা নেই। অতএব মাছ পড়া থামল। ষষ্ঠীচরণ জিলিপিগুলো জলায় ঢেলে গাড়ি ছুটিয়ে একেবারে হারু জেঠুর বাড়ি নিয়ে এলো। সকলে মাছ দেখে তো অবাক, এত মাছ! ষষ্ঠীচরণ তখনই আরও 20 টাকা চেয়ে নিল আর নিজের বাড়ির জন্য একটি মাছ নিয়ে নিল। বছর ঘুরে দুর্গাপুজো এসে গেল। বিসর্জনের দিন ঠাকুর নিয়ে সকলে মাঠে ঘোরে। তারপর হারু জেঠুর পুকুরে বিসর্জন দেয়। মাঠে ঘোরার অর্থ মায়ের কৃপায় পরের বছর ভালো ফসল হবে। সেবারে ঘুরতে ঘুরতে সকলে ঠিক ভুল করে ঠাকুর নিয়ে সেই জলার ধারে এসে পড়ল। সঙ্গে সঙ্গে আলো থাকে, পটাকা থাকে, আর খুব হইচইও হয়। জলা দেখে সকলে মনে করল, আর অতদূর গিয়ে ঠাকুর নিয়ে কি হবে, এই তো জল, মাকে এখানে বিসর্জন দেওয়া হোক। অতএব সেই জলাতেই ঠাকুর বিসর্জন দিয়ে সকলে হই হল্লা করে গায়ে ফিরে এলো। হারু জেঠুর মনটা একটু ক্ষুণ্ণ। সেদিন শুতে ষষ্ঠীচরণের বেশ রাত হয়ে গেল। সবেমাত্র ঘুমটা এসছে, এমন সময় জানলার আওয়াজ হলো। মা পাশে শুয়ে আছে। এত রাতে আওয়াজ করে কে? আবার আওয়াজটা হতেই ষষ্ঠীচরণ বিছানা ছেড়ে জানলার কাছে এসে গেল। সে তো ঘরের ভেতর, তার ভয় কি? ইঁদুর বেরোলো তো হতেই পারে। না দেখে ঘুমাতেও ইচ্ছা করল না তার। বাইরেটা চাঁদের আলোয় ঝকমক করছিল।
ষষ্ঠীচরণ জানলার কাছে এসে যা দেখল তাতে তার ভয় গলা শুকিয়ে উঠল। ওরে ষষ্ঠী, মা দুর্গার দয়ায় আমি আজ উদ্ধার হয়ে গেলুম রে। তোরা মাকে জলায় ফেললি, সেই জলার গায়ে লেগে আমার ভূতের জন্ম শেষ হয়ে গেল। তাই তোকে খবরটা জানিয়ে দিলুম। তাড়িয়ে তাড়িয়ে পোনার ছানাগুলো বেশ বড় হয়ে গেছে। আমি তো আর তোকে মাছ দিতে পারবো না, তুই ইচ্ছা মতো তোর মতো ধরে খাস। এই কথা বলা মাত্রই সেখানে যেন এক ঝড় উঠল আর তার সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। ষষ্ঠী ভাবল বাবাকে মত করিয়ে তার জলাটা ইজারা নিয়ে নেবে, তারপর জলার ভূতের কথাটা সকলকে জানিয়ে দেবে। ষষ্ঠী বিছানায় ফিরে এসে ভূতটার কথা ভাবতে ভাবতে একসময় গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের নতুন গল্প শোনাতে থাকব। আর আপনারাও যদি আপনাদের নিজেদের লেখা গল্প আমাদেরকে পাঠাতে চান তাহলে আমাদের ইমেল করুন কবিকক্ষ@gmail.com। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের গল্পে।